চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। আমার জন্য কি আজ্ঞা রয়েছে আচার্য? প্রথম পর্যায়ের প্রচেষ্টা হয়ে গেছে, এবার দ্বিতীয় পর্যায়ের প্রচেষ্টার সময় এসে গেছে। যে কোনো সেনাবাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য আর পানীয়। যে কোনো সেনাবাহিনীর এই বিষয়ে সমস্যা হলে অনেক বড় সেনাবাহিনীও ছত্রভঙ্গ হয়ে যায়। আমরা এই সেনা ছাউনির ভোজন ব্যবস্থায় বিষ মেশাবো। কিন্তু এই কাজ আমরা কি করে করব আচার্য? ছাউনিতে জবনদের সাথে সাথে আমাদের ভারতীয় সৈনিকরাও তো রয়েছে। আছে, কিন্তু তোমায় তাদের এই ব্যাপারে রাজি করাতে হবে যে তারা যেন ভোজন না করে। আচার্য, আপনি প্রত্যেকবার আমার সামনে এরকম অসম্ভব লক্ষ্য কেন রাখেন? এইসবের জন্য আমি কি করে রাজি করাবো? যবে থেকে মৌর্যরা জবনদের রাজচিহ্ন পুড়িয়েছে তখন থেকে জবনরা মৌর্যদের গল্প শোনানো সেই সাকালার একমাত্র সৈনিককে খুঁজে চলেছে। তুমি ধরা পড়বে চন্দ্রগুপ্ত, তোমাকে মৌর্যদের ব্যাপারে প্রশ্ন করা হবে, আর সেই সময় সুযোগ বুঝে তুমি ভারতীয় সৈনিকদের তাদের ক্ষাত্র ধর্মের কথা মনে করাবে। তুমি তাদের বলবে এই জবনদের দাসত্ব করতে করতে তারা নিজেদের ক্ষত্রিয় ধর্ম ভুলে গেছে, তাই প্রায়শ্চিত্ত স্বরূপ বিজয় দশমীর জন্য তারা 3 দিনের ব্রত রাখবে। কোনো ক্ষত্রিয় নিজের মুখে অন্যের একটা দানাও তুলবে না। কিন্তু যদি ওরা রাজি না হয় তো? তাদের কিভাবে রাজি করাবে সেটা তোমার দায়িত্ব। আর ওদের ভোজনে আমি বিষ কি করে মেশাবো? কিছুদিন আগে পাশের এক সীমান্ত রাজ্যে একটা মহামারী ছড়িয়েছিল। এই মহামারীর কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধ নেই। সাধারণত ইঁদুরদের দ্বারা এই রোগের সংক্রমণ হয়। এইসব বিষাক্ত ইঁদুর ওই রাজ্যেরই। এগুলো নিয়ে গিয়ে জবনদের ভোজন ভাণ্ডারে ছেড়ে দেবে, আর বাকি কাজ এই ইঁদুররাই করে দেবে। আর যখন জবনরা এই মহামারীর শিকার হতে থাকবে তখন সেই সুযোগের সদ্ব্যবহার করো। এই কথা ছড়িয়ে দিও যে এই মাটির দেবতারা তাদের প্রতি অপ্রসন্ন। তারা বারবার সংকেত দিচ্ছেন, ক্রুদ্ধ হয়ে আছেন, জবনদের জীবিত ছাড়বেন না। আর তার সঙ্গেই 3 দিন ধরে উপোস করা ভারতীয় সৈনিকেরা বেঁচে যাবে এই মহামারী থেকে। ওদের বলো যে দেখো, বিজয় দশমীতে উপবাস করার জন্য দেবী তোমাদের এই সংকট থেকে রক্ষা করেছেন। এবার নিদ্রা ত্যাগ করো। শীঘ্র যাও চন্দ্রগুপ্ত, জবনরা তোমাকেই খুঁজছে। দাঁড়াও, এই রথটা আমার জন্য রেখে যাও। জবন রাজ্যের রাজচিহ্ন পুড়ে যাওয়ার কারণ বিশ্লেষণ করার সময় আমি বিশেষভাবে এটাকে ব্যবহার করব। তুমি নিজের কাজ করো চন্দ্রগুপ্ত, বাকিটা আমার ওপর ছেড়ে দাও। কি? হ্যাঁ, ধননন্দ আমাদের মৃগনয়নীকে বিয়ে করতে চায়। এটা তো ধননন্দ আমাদের এই খারাপ পরিস্থিতি আর আমাদের এই অসহায়তার অনর্থক সুযোগ নিচ্ছে মহারাজ। কেননা আমার স্বামী আর পুত্র যুদ্ধক্ষেত্রে লড়াই করতে করতে প্রাণ বিসর্জন দিয়েছেন।
আর আমাদের পরিবার থেকে বলার মতো আর কেউ নেই। এই সময় ওর যা মন চাইবে ও তাই করবে? না মহারাজ, না। ধননন্দ আমাদের জন্য বিকল্প কিছুই রাখেনি। নিয়তি আমাদের এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে যেখানে সিকান্দার তার সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে বিয়াস নদীর ওপারে, যে কোনো সময় আক্রমণ করতে পারে। আর এই সময় যদি আমরা মগধের সুরক্ষা প্রস্তাব না মানি, তবে সিকান্দারের সেনাদের প্রথম শিকার হবে আমাদের প্রজারা। সবাইকে শেষ করে দেবে ওরা, সবাইকে শেষ করে দেবে। মহারাজ, আপনি ঠিক কথাই বলছেন, কিন্তু আমি তো একজন মা, মৃগনয়নের মা। আমি জেনে শুনে নিজের মেয়ের বলি কি করে দিতে পারি? আর মহারাজ সবাই জানে যে কত নৃশংস ওই ধননন্দ, অহিংসার থেকে কত দূরে। আর তারপর ওর নৃশংস কর্মকাণ্ড সম্পর্কে সারা আর্যাবর্তে সকলেই অবহিত আছেন। আর আরো কোনোভাবেই আমার মেয়ের যোগ্য নয়। কি করে মহারাজ, কি করে নিজের হাতে আমি নিজের মেয়েকে আগুনে ফেলে দেব? কি করে? যদি আমার বলিদানের ফলে আমাদের এই রাজ্যের প্রজারা সুরক্ষিত থাকেন, তাহলে আমি এই বলিদানের জন্য প্রস্তুত। একজন রাজকুমারী হিসাবে নিজের রাজ্যের ভালোর জন্য আমারও তো কিছু দায়িত্ব আছে মহারাজ। যদি আমার এই বলিদানের ফলে সমস্ত করবাসাবাসীদের প্রাণ বাঁচে, তারা অত্যাচার থেকে মুক্তি পায়, তাহলে যা ঘটতে চলেছে সেটা ঘটতে দিন। আমি জানি যে আমার পিতাও প্রজাদের মঙ্গলের জন্য যুদ্ধভূমিতে নিজের প্রাণ ত্যাগ করেছিলেন। আমার দাদাও তো নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল। কিন্তু ব্যাস, আর নয়, অনেক হয়েছে এই রক্তপাত। মা, আমি জানি ইতিহাসে আমার নাম কোথাও থাকবে না, কিন্তু আমার এই বলিদানটা ব্যর্থ হবে না মা। Trigda, 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 trigda.
সত্যি বলবো মৃগনয়নী, যদি 2 দিন আগে আমি তোমার চোখ থেকে এই অশ্রু ফোঁটা ঝরতে দেখে নিতাম, তাহলে আমি রক্তের নদী বইয়ে দিতাম। কিন্তু এখন আমার হৃদয় আমাকে এটা করতে দেবে না। জিজ্ঞেস করো কেন? কেন? কারণ পরিবর্তন হয়ে গেছে, হৃদয় পরিবর্তন হয়ে গেছে মৃগনয়নী। তোমার কথায় শুধু 2 দিনের মধ্যে এতটা বদলেছে যে এখন তোমার চোখের জল দেখে আমার হৃদয়ও কাঁদতে চাইছে মৃগনয়নী। আমি তোমাকে ভালোবাসি, আমি মন থেকে তোমায় ভালোবাসি মৃগনয়নী। জানি না তুমি যেন জাদু করেছো আমার উপরে, তেরে কেটে ধা। তোমার কথা, তোমার ভাবনা, ওই যে প্রেমের বিষয়ে এমন 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 গভীর প্রভাব ফেলেছে আমার হৃদয়ে যে আমি আমার এই হিংসা ভরা জীবনে আর ফিরে যেতেই চাই না। এখন প্রেমের ভাবনা নিয়ে বেঁচে থাকতে চাই। তোমার সাথে বাঁচতে চাই মৃগনয়নী। আমার নতুন পৃথিবীর আধার হলে তুমি। আমার হিংসা ভরা জীবন থেকে তুমি আমাকে মুক্তি দিতে পারো। আমি কথা দিচ্ছি মৃগনয়নী, যতদিন তোমার প্রেমের ছায়া আমার মাথার উপরে থাকবে, আমি কোনো জীবকে কষ্ট দেওয়ার ব্যাপারে ভাববো না। প্রত্যেকের জীবন থেকে অন্ধকার দূর করাই এখন আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হবে। মারামারি, যুদ্ধের থেকে দূরে আমি একটা শান্তিপূর্ণ সুখী জীবন কাটাতে চাই, যেখানে প্রেম, শুধু প্রেমই প্রেম থাকবে, ব্যাস। তুমি আমার হয়ে যাও মৃগনয়নী, আমাকে গ্রহণ করো। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমাকে ফিরিয়ে দিও না মৃগনয়নী, আমাকে ফিরিয়ে দিও না।
যেতে দাও আমাকে, ছেড়ে দাও তোমরা আমায়। খাওয়াতে থাকো একে ঘোড়ার সেই খাবার, যতক্ষণ না এ মরে যায়। খাওয়াও না। এটা কি করছেন আপনি? ও তো মরে যাবে। যদি মরে তাহলে মরতে দাও ওকে। কোথায় সেই শাকালার ছেলে? আমরা চারিদিকে ভালো করে খুঁজে দেখেছি, কিন্তু কোথাও ওকে খুঁজে পাইনি। এবার জানি না ও কোথায় গেছে, কোথাও ওকে খুঁজে পাইনি। আমরা কোথা থেকে আনবো ওকে? এটার মানে এই যে ওই আমাদের রাজ চিহ্নটাকে চালিয়েছিল। যদি তুমি চাও যে আমি তোমার কথা বিশ্বাস করি, তোমাকে নির্দোষ বলে মানি, তাহলে যাও ওই চন্দ্রগুপ্তের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে আনো। শুনলাম তোমরা নাকি আমাকে খুঁজছো। বলো না ওকে মহান যোদ্ধা। ও আমাদের সমকক্ষ যোদ্ধা হতে পারে না। যদি হতো তাহলে আসতো আমাদের সামনে। মহান আমি। মেসিডোনিয়া থেকে শুরু করে এখান পর্যন্ত সমস্ত দেশ, সব যোদ্ধাদের হারিয়ে এখান পর্যন্ত আমি এসেছি। এখানকার যোদ্ধারা আমার নাম শুনেই কাঁপতে থাকে। সম্রাট, কিন্তু আপনি যে এ ব্যাপারে এতটা ভয় পেয়ে যাবেন সেটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। কিন্তু আমি শুধু আপনাকে এইটুকুই বলতে চাই, এই মৌর্যদের বারবারন্ত জঙ্গলের আগুনের মতন ছড়িয়ে পড়ছে। এটা সত্যি নয় ক্যালিস্থেনিস। ওই সাধারণ এক হত্যাকারীকে গ্রিক ছাউনিতে কেউ পরোয়া করে না। হতে পারে তুমি যেটা বলছো সেটাই সত্যি, কিন্তু যারা মারা গেছে তারা কিন্তু আমাদেরই গ্রিক ভাই, আর তারা যুদ্ধের ময়দানে মারা যায়নি। আজ আমাদের কিছু ভাই মারা গেছে, কাল আমাদের সেনাদের মধ্যে ভারতীয় সেনাদের উস্কে দিয়ে আমাদের সবাইকে মেরে ফেলতে পারে। ভালো করে মনে রেখো সেলুকাস, যে ব্যক্তি রাষ্ট্রের গৌরবের জন্য হত্যা করে তাকে তুচ্ছ ভাবার ভুল করা উচিত নয়। ও এইভাবে যত বেশি হত্যা করতে থাকবে, রাষ্ট্রের কাছে তার মাহাত্ম্য অনেক গুণ বেড়ে যাবে। দেখতে দেখতে একজন আদর্শবাদী হয়ে উঠবে। আর এমনিতেও আমাদের সৈনিকরা ভারতীয় সৈনিকদের দ্বিতীয় স্তরের নাগরিক বলে মনে করি। এখন আমি একটা বিষয় নিয়ে ভয় পাচ্ছি সম্রাট। যদি এই দৈব সংকেত আমাদের স্থানীয় সৈনিকদের উপর প্রভাব ফেলে, আর মৌর্যর প্রসিদ্ধি যদি এই তিনটে কথা মিলে যায়, তাহলে আমাদের সৈনিকদের মধ্যে ভারতীয়রা এই মৌর্যকে ন্যায় পাইয়ে দেওয়ার কোনো রাষ্ট্রনায়ক না ভেবে বসে। ইতিহাস সাক্ষী আছে সম্রাট, যে যখনই দেশে ন্যায়ের দাবিতে নিজেদের মান বাঁচাতে অশান্তি বাঁধে, তখন রাষ্ট্র একজোট হয়েছিল, তখন রাষ্ট্রের উন্নতি হয়েছিল। আমার এই কথাগুলো বলার একটাই কারণ, যে আমরা ওদের এই সুযোগটা দেবই বা কেন। ক্যালিস্থেনিস, অন্যদের কথা ছাড়ো। আমার মনে হয় আগে এগোনোর ইচ্ছা তোমার মধ্যে শেষ হয়ে গেছে। এখন আমাদের এগিয়ে যাওয়া আরো বেশি আবশ্যক হয়ে গেছে, কারণ মগধের সামনে নিজেদের গৌরবকে আবার প্রমাণ করতে হবে। আর একটা কথা ভালো করে মনে রাখো ক্যালিস্থেনিস, শুধুমাত্র ভালোভাবে থাকলে আমরা দেবতাদের আশীর্বাদ কখনোই পাবো না। যদি দেবতাদের আশীর্বাদ পেতে হয়, তার জন্য আমাদেরকে ক্ষমতা দেখাতে হবে, এগিয়ে যাওয়ার ক্ষমতা, জেতার ক্ষমতা।
আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত সম্রাট। আমারও এটা মনে হয় যে এই দৈব শক্তির যে কথা বলা হচ্ছে এটা দেবতাদের কোনো অভিশাপ নয়, বরং এটা কারো ষড়যন্ত্র। এমন কেউ আছে যে আমাদের সঙ্গে চালাকি করছে। হ্যাঁ, এই মুহূর্তে আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু সময় এলে আমি এটা প্রমাণ করে দেব। অ্যালেক্স, সম্রাট হওয়ার সাথে সাথে তুমি আমার মিত্র, আর সেই মিত্রতার খাতিরে আমার কি তোমার সামনে নিজের প্রস্তাব রাখার অধিকার আছে নাকি নেই? অ্যালেক্স, আমরা সবাই কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করি, আর এমনটা বলা হয় যে ঈশ্বরই রাজাকে সব সাংসারিক শক্তি প্রদান করে থাকেন, আর তাতেই রাজার ভালো এবং মন্দের বিচার স্বয়ং ঈশ্বরই করেন। এবার নিদ্রা ত্যাগ করো। এই বিষয়ে সিদ্ধান্ত জনতা বা সামান্য মানুষ নিতে পারে না, তাই এই সিদ্ধান্ত ঈশ্বরকেই নিতে হয়। কারণ রাজার মতে তার কোনো সিদ্ধান্তই অনুচিত হতে পারে না, আর কোনো রাজা দেবতাদের অপ্রসন্ন করে সফলতার সঙ্গে শাসন চালানোর স্বপ্ন দেখতে পারে না। তাই যদি আপনি দৈব সংকেত দেখতে পান, তার অর্থ হলো যে এই মাটির দেবতারা আপনাকে কিছু বলছেন। আমার মনে হয় এই ব্যাপারে শীঘ্রই কোনো সমস্যার সমাধান না করা হয় তাহলে পরিণাম খুবই খারাপ হতে পারে। সম্রাট, আপনি ক্যালিস্থেনিসকে বলে দিন যে আলেকজান্ডার শুধুমাত্র রাজা নন, উনি দেবতার পুত্র। তাই ওনার নিয়তি কোনো দার্শনিক পুরোহিত ঠিক করে দিতে পারবেন না। যদি দেবতাদের আশীর্বাদ অ্যালেক্সের উপরে সত্যিই থাকে, তাহলে একটা কথা ভাবো সেলুকাস, যবে থেকে এই মাটিতে আমরা পা রেখেছি প্রত্যেকটা বিষয়ই আমাদের বিরুদ্ধে কেন যাচ্ছে? অ্যালেক্স, তুমি চিন্তা করো না, আমি এই সমস্যার সমাধান করবই। আর ওই মৌর্যদের... আমি এসব বাজে কথাতে ভয় পাই না সেলুকাস, কিন্তু আমি আমার কিছু সৈন্যদের সত্যিই খুব ভয় পাই, যাদের সেনাপতি সাহসী। সমস্যা কি? এবার আর চালাকি করার চেষ্টা করিস না শাকালি। আমরা জেনে গেছি যে জবনদের রাজ চিহ্ন পোড়ানোতে তোরই হাত ছিল। এই দেখ দেখ তোর জন্য আজকে উগ্রদত্তের কি অবস্থা হয়েছে। যা উগ্রদত্তের সঙ্গে হয়েছে সেটা আমাদের যে কারোর সঙ্গেই হতে পারে, সেই জন্য আমি একে এখানেই শেষ করে দেব।
কিন্তু কিন্তু আমি তো নিজেই ওই মৌর্যর হাত থেকে প্রাণ বাঁচিয়ে ফিরছি এখানে। আমি এদের আচ্ছিন্ন কেন পোড়াতে যাব? তাই? তাহলে এতক্ষণ তুই কোথায় ছিলি? নদীতে দেবীর পুজো করছিলাম। কি হয়েছে? মনে হচ্ছে এই যবনদের জন্য কাজ করতে করতে আমরা আমাদের শাস্ত্র ধর্ম সব ভুলে গেছি। আরে আজ অষ্টমী, অষ্টমী অষ্টমী, নবমী আর বিজয়া দশমী, এই 3 দিনই আমাদের ক্ষত্রিয়দের নদীতে স্নান করে দেবীর শক্তির পুজো করতে হবে। ঠিক বলছি কিনা আমি? আমার কথা শোনো তো, আজ থেকে 3 দিন পর্যন্ত তোমাদের প্রত্যেককে উপোস করতে হবে। আমরা ক্ষত্রিয় এবং আজ থেকে 3 দিন শক্তি লাভের জন্য এই পুজো করতে হবে। আমরা কি করে ভুলতে পারি এটা? এই যবন সেনা যা করতে চায় করুক, কিন্তু আমরা শক্তি লাভের জন্য পুজো করা কি করে ছেড়ে দিই? মার মার যবন, আমাদের দেবী সব কিছু দেখছেন। উনি মা চামুন্ডা কাউকে ছাড়বে না। উনি ভক্তদের রক্ষা করবেন, শত্রুদের বিনাশ করবেন। দেখে নিস তুই, দেখে নিস যবন, কি করে আমাদের মা তোদের বিনাশ করবে। মার মার। জয় চামুন্ডা, জয় চামুন্ডা। ओम ह्रीं ह्रीं श्रीं चामुंडाय विच्चय। 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 चुप! অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। আমাদের বিনাশ করবে তোদের, না? দেখ এবার আমি তোর বিনাশ কিভাবে করি। এটা মগধের রাজ চিহ্ন। এটা নিশ্চয়ই মৌর্যের কাজ।
এই রথটা আমার জন্য রেখে যাও। যবন রাজ্যের রাত চিহ্ন পুড়ে যাওয়ার কারণ বিশ্লেষণ করার সময় আমি বিশেষভাবে এটাকে ব্যবহার করব। হ্যাঁ, এটা মৌর্যই করেছে। হ্যাঁ, এটা মৌর্যেরই কাজ। হ্যাঁ হ্যাঁ, এটা মৌর্যই করেছে। হ্যাঁ, ওই বেচারা শাকালির এতে কোনো হাত নেই। ওই বেচারা তো দেবীর পুজো করছিল। এ তো নিশ্চয়ই মনে হচ্ছে ওই মৌর্যরই কাজ। আর এই জবন তো এমনিতেও কোনো না কোনো কারণ খুঁজে আমাদের উপর অত্যাচার করে, কারণ ওরা আমাদেরকে ঘৃণা করে। ঘৃণা। ক্ষমা করবেন আচার্য, কিন্তু আপনার কি মনে হয় না আমরা চন্দ্রগুপ্ত জীবনকে অধিক সংকটের মধ্যে ফেলছি? বিনামূল্যে জয়লাভ করা যায় না। এটা পুরোটাই ওই শাকালির ষড়যন্ত্র। চলো, ধরো ওকে। এটা মানব প্রবৃত্তি, স্বাভাবিক মানব প্রবৃত্তি। যখনই সে কোনো সংকটে পড়ে তখন জয়লাভের জন্য প্রাণপণ শক্তিতে নিজের হাত পা ছোঁড়ে। তাকে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতে ফেলো, তাও কিছু না কিছু করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবেই। আমি আবার কি করলাম শ্রীমান? আচ্ছা, একটু আগে তো অনেক কথা বলছিলি, এখন কি হলো? কোথায় গেল তোর সেই মায়ের শক্তি? এখানে নিয়ে আসা একে। শ্রীমান, যা হচ্ছে এ তো অন্যায়। আপনি কি বলতে চাইছেন যে আমার মতো একজন সাধারণ সৈনিক আপনার যমন সৈনিকদের মেরে ফেললো, আর তারপর কোথা থেকে মগধের রথ নিয়ে এসে আর তার মধ্যে ওদের রেখে আর আর সমস্ত ব্যবস্থা এত ভালো করলো যে রথ ঠিক সেই সময়ই ওখানে এলো, আর আপনি আমায় এ বিষয়ে দোষারোপ করছেন? আপনার কথা শুনে তো এটাই মনে হলো, নাকি এইটা যে এতে বহু ভারতীয় সৈনিকদেরই হাত রয়েছে? সেই জয়লাভ করতে পারে যে জানতে পারে যে কখন তাকে লড়তে হবে আর কখন হবে না। দেখুন, আমি তো শুধু আমার ধর্ম অনুযায়ী বিজয় দশমীর আগে অষ্টমীর পুজো করছিলাম নদীর ধারে বসে। অষ্টমী, নবমী আর বিজয় দশমী, এই 3 দিনের পুজো আমাদের ক্ষত্রিয়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আপনার যদি মনে হয় যে দেবতাদের পুজো করা অনুচিত, তাহলে মেরে ফেলুন আমাকে। কিন্তু আমার সঙ্গীদের, আমার ভাইদেরকে কিছু করবেন না। একজন প্রকৃত নেতা ছলনার দ্বারা নয়, উদাহরণ নির্মাণ করে নিজের সঙ্গীদের নেতৃত্ব দেয়। দেখতে পেলে এই জবনদের, দেখতে পেলে এদের ব্যবহার, আমি আপনাদের ব্যাপারে তো নিশ্চিত হয়ে কিছু বলতে পারবো না। ও কিছু জানেই না।
কিন্তু আমি একজন প্রকৃত ক্ষত্রিয় এবং যে কোনো মূল্যে আমি আমার ধর্ম পালন করব। এটা সত্য, এটা সত্য যে পেটের দায় আমিও এদের সঙ্গেই কাজ করি, এদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইও করি আমি। কিন্তু দাস নই আমি এদের। যে আমার সাথে অন্য জাতির নাগরিকদের মতো ব্যবহার করবে, আমার সাথে যাই হয়ে যাক না কেন, কিন্তু আমি নিজের আত্মসম্মানের সঙ্গে কখনো আপোষ করব না। একটা কথা তো নিশ্চিত যে আজ থেকে 3 দিন পর্যন্ত আমি উপোস করব, অষ্টমী থেকে বিজয়া দশমী পর্যন্ত। অন্যের একটা দানাও গ্রহণ করব না আমি। আর আমি আমার সমস্ত ক্ষত্রিয় বন্ধুদের 3 দিনের উপোস করবার সবিনয় নিবেদন করছি। মানবে না মানবে না সেটা তোমাদের ইচ্ছে। চন্দ্রগুপ্ত অবশ্যই নিজের কাজ সফলভাবে শেষ করবে। আমাদেরও নিজেদের কাজ পরের পর্যায়ে নিয়ে যাওয়া উচিত। মহারাজ পুরো আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন। চন্দ্রগুপ্ত যবন সেনাদের ভেতরে সৈন্য বিদ্রোহ তৈরি করতে চলেছে। বাইরে থেকে তার সমর্থন করার জন্য আমাদেরও একটা শক্তিশালী বাহিনী তৈরি করতে হবে। কিন্তু আচার্য এত কম সময়ে এরকম দক্ষ সৈনিক আমরা কোথা থেকে পাবো? যবন সেনাবাহিনীতে ভারতীয় সৈনিকদের মৌর্যদের গল্প শোনানো হবে, আর সেই গল্প আর কাল্পনিক বীরগাথা শুনিয়ে তাদের উত্তেজিত করার জন্য সেখানে চন্দ্রগুপ্ত আছে। আর আমরা এখানে বাইরে কম্বোজ, সাকালা আর হাসিল থেকে পালানো বা লুকোনো বন্দী সৈনিকদের একত্রিত করব, কারণ তাদের নিজেদের গ্লানির সঙ্গে লড়তে হবে, আবার নিজেদের মাথা উঁচু করে বাঁচতে হবে। তাদের হৃদয়ে সিকান্দারের প্রতি আক্রোশপূর্ণ রয়েছে। এই সৈনিক যারা আসলে যোদ্ধা, কিন্তু তাদের রাজারা পরাজিত হওয়ার পর আর তাদের পরিবার শেষ হয়ে যাওয়ার পরেও যারা বাঁচার জন্য সিকান্দারের সেনাবাহিনীতে যোগ দেয়নি, আমরা এদের একত্রিত করে সেনাবাহিনী তৈরি করব, যারা লড়বে সিকান্দারের বিরুদ্ধে। সেনাপতি শিহরনের নেতৃত্বে গড়ে তুলব এই সেনাবাহিনী। আমি জানি যে সিকান্দারের বিশাল সেনাবাহিনীর সামনে আমাদের সেনার কোনো তুলনাই চলে না, কিন্তু তাতে এতটা ধার তো অবশ্যই থাকবে যে সিকান্দারকে ফিরে যাওয়ার কথা ভাবতে হয়।